নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের শিরোনামে চারু ও কারুর মেলবন্ধনে স্টুডিও ক্যালিক্সের বার্ষিক প্রদর্শনী। বিভা এক নক্ষত্রের নাম। ব্রেইন রট শব্দটি আজ আমাদের সকলেরই খুব পরিচিত। এবার 2024 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ওয়ার্ড অব দ্য ইয়ারের তকমা পেল ব্রেইন রট। তাদের ব্যাখ্যা অনুযায়ী কোনো ব্যক্তির মানসিক ও বুদ্ধিমত্তার অবক্ষয় হল ব্রেইন রট। উদ্দেশ্যবিহীনভাবে শুধু অভ্যাসের বশে ঘন্টার পর ঘন্টা সমাজ মাধ্যমের অলিগলিতে ঘুরে বেরিয়ে মামুলি বা নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার প্রবণতা কমাতে সতর্কবাণী হিসেবে কতটা কাজ করবে এই শব্দটি, সেটা দেখা এখন সময়ের অপেক্ষা। 101 বছর বয়সে প্রয়াত হলেন বৌদ্ধ চর্চার অন্যতম অগ্রগণ্য পণ্ডিত সুনীতি কুমার পাঠক। একসময়ে যিনি বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির টানে পাড়ি দিয়েছিলেন হিমালয়ের দুর্গম অঞ্চলে, পায়ে হেঁটে সংগ্রহ করে এনেছিলেন বহু দুষ্প্রাপ্য মূল্যবান পুঁথি। তিনি 1954 সালে বিশ্বভারতীতে শুরু করেন ইন্দো টিবেটান স্টাডিজ। বহুমূল্য পুঁথির ভাণ্ডার গড়ে তুলেছিলেন নিজের বাসগৃহে। সাফল্যের সঙ্গে করে গেছেন ওইসব অঞ্চলের ভাষা সংগ্রহের কাজ, পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার সহ বহু সম্মান। সেই কর্মমুখর বর্ণময় জীবনের রথ থামল 101 বছর বয়সে। ঐতিহাসিক শহর চন্দননগরে এবার অভিনব উদ্যোগ নিয়ে শুরু হলো গাছের পরিচয়পত্র তৈরির কাজ। শতাব্দী প্রাচীন ওই শহরে যেসব গাছ ফরাসি আমল থেকে বর্তমান প্রজন্ম পর্যন্ত টিকে আছে, তাদের জন্য এক অভিনব পরিচয়পত্র তৈরির কাজ শুরু করল চন্দননগর পুর নিগমের বায়োডাইভার্সিটি ডিপার্টমেন্ট। সেই উদ্যোগে রয়েছে গাছের জন্য আধার কার্ডের ব্যবস্থা, যেখানে গাছ সম্পর্কে যাবতীয় তথ্য জানাতে রাখা হচ্ছে কিউআর কোড, যাতে ফোনের মাধ্যমে স্ক্যান করলেই মিলবে তথ্য। স্টুডিও ক্যালিক্স বিগত কয়েক বছর যাবৎ ভাস্কর্য নির্মাণ ও সেরামিক পটারির ক্ষেত্রে ভাবনা সমৃদ্ধ কাজের পরিচয় দিচ্ছে। তমাল ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্যের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত স্টুডিও ক্যালিক্সের এই সকল কাজগুলিতে নতুনত্বেরও ছোঁয়া থাকে। এবছর তাদের 5ম বার্ষিক প্রদর্শনীতে বিষয় ভাবনায় উঠে এসেছে চারু ও কারুর মেলবন্ধন, যেখানে বাংলার লোকশিল্পের সাধারণত্বের সাথে মেশানো হয়েছে চারুশিল্পের নান্দনিকতা। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আমাদের সংবাদ প্রতিনিধি। গত 1 ডিসেম্বর থেকে স্টুডিও ক্যালিক্সের প্রদর্শনী রিভাইভেলের শুভ সূচনা হয়। প্রদর্শনীটি চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। সেরামিক শিল্পের সৃজনশীল কৃষ্টির প্রচারে চিত্রকর ও ভাস্কর্য শিল্পী তমাল ভট্টাচার্য স্টুডিও ক্যালিক্সে বর্ষব্যাপী নানা ওয়ার্কশপ করিয়ে থাকেন। সেখানে 8 থেকে 80 সকল বয়সের মানুষের অংশগ্রহণ করে থাকে। তাদেরই হাতে তৈরি শিল্প সামগ্রী দিয়ে সেজে উঠেছে স্টুডিও ক্যালিক্সের বার্ষিক প্রদর্শনীর বিভিন্ন ইনস্টলেশন। তবে এই প্রদর্শনীর বিষয় ভাবনার নতুনত্বে ধরা পড়েছে বাংলার লুপ্তপ্রায় লোকাচার ও পল্লী সংস্কৃতিতে জড়িত কারুশিল্পীদের কাজের নৈপুণ্যতায় চারু ভাবনার মিশেল। কলকাতার উপকণ্ঠে বারুইপুরে নিজের বাড়ির প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করেছেন শিল্পী তমাল ভট্টাচার্য। আমাদের এবারে ভাবনা হচ্ছে চারু কারুর স্থাপন। এটা ক্যালিক্সের 5ম বর্ষ। তো এবারে আমি হঠাৎ করেই ভাবি যে চারু কারুকে যদি আমরা মিলিয়ে একটা কোনো আর্ট ইনস্টলেশন করতে পারি, তাহলে অন্যরকমভাবে লোকের সামনে আমরা দর্শককে দেখাতে পারবো, উপস্থাপনা করতে পারবো। এবং সেটা করতে গিয়ে আমি কালীঘাট মন্দিরে বছর করেছি। তো ওখানে অনেক আর্টিসানদের কাজ ছিল, যেমন এই পাখি, নরমুন্ডু, সাম ডিজাইন ফ্লাওয়ারের মতন। তো সেটা করার সময় আমার সঙ্গে অনেক আর্টিসানদের ইন্ট্রোডাকশান হয়। এবং তারা যে, আর আমাদের ক্রাফটটা ভীষণ ভাস্ট একটা এরিয়া, ঠিক আছে, কাঠের পুতুল থেকে আরম্ভ করে মাটির পুতুল, ঠিক আছে, টেক্সটাইল ডিজাইনিং। তো আমরা শুধু ওই মাটির জোনারটাকে নিয়ে ভেবেছি আর কি, মানে মৃৎশিল্প দিয়ে কী করে হয়। যেমন এখানে আছে এই ঘোড়া অফারিং, এটা
সবই ক্যালিক্সের কালেকশন, সেগুলো আমরা কিছু রেখেছি। প্লাস তার সঙ্গে কিছু আমরা আর্টিসানকে নিয়ে কাজ করিয়েছি, যেমন রাহুল, হ্যাঁ, তার সুজন, হ্যাঁ। তো তাদেরকে নিয়ে আমরা বলেছিলাম যে তোমরা যে এত বছর ধরে যে দেখে এসছো, যা বাবা ঠাকুরদারা তাদের কাজ করেছে, এখন তারা কেউ করে না, কিন্তু তারা ওই যে দেখে আসা ওই সৃষ্টিটাকে নিয়ে নতুনভাবে একটা মানে জার্নি সৃষ্টি করেছে, মানে এই ক্যালিক্সের সঙ্গে। সেটা আমাদের কাছে একটা পাওনা, এবং নতুন করে আমরা উপস্থাপনা করতে পেরেছি যে চারুকারুকে নতুনভাবে দেখানো লোকের কাছে। তো যেমন এখানে একটা কাজ আছে, এটা আমার কাজ, আর এগুলো আবার কারুশিল্প, মানে আমাদের ক্রাফট ওয়ার্ক। এটা সবাই জানে ষষ্ঠীর পুতুল, হ্যাঁ। আবার এখানে দেখুন এই দুটো হচ্ছে আমাদের একদম অফারিং গড, দুটো বাঘ, তার সঙ্গে আমি একটা আর্টিস্ট যে অন্যরকমভাবে কাজ করেছি, 3টে মাথা ব্রহ্মাকে সাপের যেমন আমাদের হয়, যেমন মনসা, সেরকমভাবে একটা চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই যে আমার জীবনে দেখা ক্রাফটকে নতুনভাবে নিয়ে আসা। তো তমালদার এক্সিবিশনটা দেখার জন্যে আমি এক্সাইটেড ছিলাম। তো আমি আসলাম এবং এসে আমি যেই জিনিসটা দেখলাম, আজকে ফোক ফর্মটাকে অনেক ক্ষেত্রে বিজনেস হিসেবেও ইউজ করে, যেটা খুব পজিটিভ সাইন, যেখানে আর্টিসানরা অনেক প্রমোশন পাচ্ছে এবং তারা কাজের বিভিন্ন দিক খুলে যাচ্ছে। কিন্তু তার যে এস্থেটিক যে ভিতরের যে ভিউটা, সেটাকে রিডিসকভার করা এবং সেটাকে নিয়ে চিন্তাভাবনা করা এবং সেটাকে খুব জেনারেল লেভেলে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা আমার মনে হয় এটা একটা খুব বড় স্টেপ, যেটা খুব সাকসেসফুলি তমালদা এই এক্সিবিশনের দ্বারা করতে পেরেছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। পৃথিবী থেকে 340 আলোকবর্ষ দূরে ঝিকমিক করছে একটি হলদে সাদা ক্ষুদে নক্ষত্র। সেই তারার নামকরণ হলো বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে। অত্যন্ত দক্ষ ভৌতবিজ্ঞানী হওয়া সত্ত্বেও কোনোদিনও খুব একটা খ্যাতির আলোয় আসেননি বিভা। আসলে সে যুগের মহিলা চিকিৎসকেরা গুরুত্ব পেলেও বিস্মৃতির আড়ালে থেকে যায় এই মহিলা বিজ্ঞানীরা। কিন্তু আজ আমরা তুলে ধরব সেই কৃতি বাঙালি বিভা চৌধুরীকে। ডিজিটাল ভারতবর্ষে যখনই নারী শক্তির কথা বলা হয় তখন বিভিন্ন ক্ষেত্রের নারীদের উল্লেখ করা হয়, কিন্তু নিশ্চিতভাবেই এই অনেক ক্ষমতাবান নারীর মধ্যে কোনো বৈজ্ঞানিকের নাম উচ্চারিত হয় না। তাই আমরা বেশিরভাগই বিভা চৌধুরীর নাম জানি না। এমনকি গুগলে সার্চ করলেও মানুষটিকে নিয়ে খুব বেশি তথ্য খুঁজে পাওয়া যায় না। অথচ এ সময় দেশের নতুন প্রজন্ম এরকম এক বিজ্ঞান প্রতিভাকে নিজেদের রোল মডেল হিসেবে দেখতেই পারেন। কে এই বিভা চৌধুরী? বিভা চৌধুরী এক নক্ষত্রের নাম। সম্প্রতি বিভা চৌধুরীর সম্মানার্থে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা আমাদের গ্যালাক্সির সাদাটে হলুদ এক নক্ষত্রের নাম রেখেছেন বিভা। ভারতবর্ষের প্রথম নারী কণা পদার্থবিজ্ঞানী, যিনি আদতেই এক নক্ষত্র। পরাধীন ভারতবর্ষে এমন এক সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন শিক্ষাক্ষেত্রে মেয়েদের এগিয়ে যাওয়ার পথ খুব একটা সুগম ছিল না। তখন সমাজের সাধারণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী নারীরা সুগৃহিণী, আদর্শ স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির কর্ত্রী হয়ে উঠবেন, এটাই ছিল স্বাভাবিক। তার মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে পদার্থবিদ্যায় এমএসসি সম্পন্ন করেন বিভা। কারণ তার স্বভাব চরিত্র ও বড় হয়ে ওঠাতে ছিল মা উর্মিলার প্রত্যক্ষ প্রভাব। নিজে ব্রাহ্ম পরিবারের সন্তান হওয়ায় ছেলে মেয়েদের মধ্যেও সামাজিক উদারতা, শিক্ষা ও রাজনৈতিক সচেতনতার বীজ বপন করেছিলেন উর্মিলা।
এরপর বসু বিজ্ঞান মন্দিরে দেবেন্দ্র মোহন বসুর তত্ত্বাবধানে গবেষণার কাজ শুরু বিভার। গবেষণার স্বার্থে দার্জিলিং, সান্দাকফুর মতো পাহাড়ি স্থান বেছে নিয়েছিলেন তাঁরা। প্রথম বাঙালি মহিলা পদার্থবিদ হিসেবে মহাজাগতিক রশ্মি নিয়ে কাজ করেছিলেন বিভা দেবী। তাঁরাই প্রথম ফটোগ্রাফিক ইমালশন প্লেট ব্যবহার করেছিলেন এই ধরনের গবেষণায়। তাদের মহাজাগতিক কণার ভর নির্ণয় সংক্রান্ত গবেষণাপত্র 1941 খ্রিস্টাব্দে নেচার পত্রিকায় প্রকাশিত হয়। গবেষণার কাজে তাঁরা হাফ টন ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করেছিলেন, কিন্তু তাদের প্রয়োজন ছিল ফুল টোন ইমালশন প্লেটের, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেই সময় পাওয়া সম্ভব হয়নি। ফুলটোন প্লেটের সাহায্যে প্রায় একই গবেষণা পদ্ধতি অনুসরণ করে নোবেল পুরস্কার পান সিসিল ফ্র্যাঙ্ক পাওয়েল। যদিও বিভা দেবী ও ডিএম বসুর ফটোগ্রাফিক প্লেটেই প্রথম ধরা পড়েছিল পাই মেসন বা পায়ন এবং মিউ ইয়ান নামক দুটি কণা। দুর্ভাগ্যবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুই বাঙালি বিজ্ঞানী গবেষক নোবেল পুরস্কার থেকে বঞ্চিত হয়েছিলেন। পাই মেসনের আবিষ্কর্তা হিসেবে বিভা চৌধুরী এবং ডিএম বসু পরিচিত হতে পারতেন যদি তৎকালীন ইংরেজ সরকার ভারতীয়দের গবেষণার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রদানে কার্পণ্য না করত। 1945 খ্রিস্টাব্দে বিভা পাড়ি দিয়েছিলেন সুদূর ম্যানচেস্টারে। 1949 খ্রিস্টাব্দে এক্সটেন্সিভ এয়ার শাওয়ার্স অ্যাসোসিয়েটেড উইথ পেনিট্রেটিং পার্টিকলস শীর্ষক গবেষণাপত্র জমা দেন। 1952 খ্রিস্টাব্দে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তৎকালীন সময় পর্বে একজন মহিলা বিজ্ঞানী হিসেবে এইরূপ উল্লেখযোগ্য কাজ করার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন। দেশে ফিরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগদান করেন। বিজ্ঞানের আঙিনায় প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন বারবার। প্রথমে ডিএম বসুই তাঁকে গবেষণার কাজে নিযুক্ত করতে চাননি। বিভা দেবী পরবর্তীকালে ডক্টরেট ডিগ্রি জমা দেওয়ার পরে প্যারিসে গবেষণার কাজে যেতে চেয়েও সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। বিজ্ঞানী হিসেবে মহিলা পদার্থবিদের অপ্রতুলতা সম্পর্কে তাঁর চিন্তা ছিল উদ্বেগ, যা তার দ্য ম্যানচেস্টার হেরাল্ড পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার থেকে জানা যায়। পারমাণবিক শক্তি সম্পর্কে মেয়েদের জ্ঞান বৃদ্ধির উপরও জোর দিয়েছিলেন তিনি। খুব কম বাঙালি জানে যে প্যারিসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন HD 86081 নক্ষত্রটির নামকরণ করেছে বিভা, এই বাঙালি নারীর বিজ্ঞানের প্রতি অবদানকে কুর্নিশ জানিয়ে। কিন্তু সাধারণ বাঙালির কাছে আজও তিনি অপরিচিত। জীবিত থাকাকালীন তাকে এদেশীয় বিজ্ঞানের প্রাঙ্গণ যথাযথ সম্মান দিতে পারেনি। শুধু তাই নয়, তার দেখানো পথ অনুসরণ করতে পেরেছেন কি দেশের তরুণ গবেষকরা, বিশেষ করে নারীরা? ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।